এই সফট স্কিলটা আসলে কি এবং কেন দরকার? এআই এখন সব কিছু রিপ্লেস করছে, সব কিছু, কিন্তু সফট স্কিলসকে রিপ্লেস করতে পারবে না। এর থেকেই বোঝা যাচ্ছে কতটা ইম্পর্টেন্ট সফট স্কিলস। কনফিডেন্স না থাকলে কমিউনিকেট করা যায় না, সেটা বাড়িতে হোক, বাইরে হোক, প্রফেশনাল লাইফে, যেখানে হোক। তো কনফিডেন্স বিল্ড আপ করার রাস্তা ফার্স্ট ইমপ্রেশনে কি লাস্ট ইমপ্রেশন? রুমে ঢোকা থেকে ইন্টারভিউ শুরু হয় না, বাইরে যেখানে বসে আছি সেখান থেকে স্টার্ট হয়। আচ্ছা, আমি চেয়ারে এরমভাবে হেলান দিয়ে বসে আছি, আমি কিন্তু নজরে আছি। ইন্টারভিউ এক্সাম নয়, মানুষটা কেমন, আমি কতটা অথেন্টিক সেটা দেখাতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট? কমিউনিকেশন শুধু কথা বলা নয়, আমরা কমিউনিকেট করি ইভেন গন্ধ দিয়ে, টাচ দিয়ে, কালার্স দিয়ে। অনেকে ভাবে নিজেকে মেনটেন করা মানে খুব ব্র্যান্ডেড জামা কাপড়, একদমই নয়। আমি ওই ফুটের জামাটাই পরবো, কিন্তু সেটা যেন পরিষ্কার থাকে, ইস্ত্রি করা থাকে, সাধারণ জামা পরবো। ইমেলের ক্ষেত্রে ইমেলেও কি কোনো পার্টিকুলার একদম মেনটেন করা উচিত? ইমেল এটিকেট আছে। আজকের দিনে দাঁড়িয়ে বলি, জব নেই না, আমি জবের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। সফট স্কিলটাও চর্চা করতে হবে, মানে এমন একদম। নয় যে অটোমেটিক সফট স্কিল ডেভেলপ করে যাবে, একদমই নয়। টেকনিক্যাল স্কিল নিয়ে তো সবসময় অনেক কথাবার্তা হয়ে থাকে, সব জায়গাতেই বলা হয় যে টেকনিক্যালি সাউন্ড হন, কিন্তু সফট স্কিল নিয়ে কি কথা হয়? বা সফট স্কিলটা আসলে কি, সেই নিয়েও কিন্তু অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে। এবং এই কনফিউশন দূর করার জন্যই কিন্তু আমাদের সঙ্গে এই পডকাস্ট, আমাদের যে পাথ পরিচয়, একজন নতুন মানুষের সঙ্গে পাথ পরিচয় করাবো। তিনি দেবপ্রিয়া মুখোপাধ্যায়, সফট স্কিল ট্রেনার। স্বাগত আপনাকে পাথ পরিচয়। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা, টেকনিক্যাল স্কিল নিয়ে তো খুব এখনকার দিনে বলা হয় যে টেকনিক্যালি সাউন্ড হওয়া খুব একদম। দরকার, টেকনিক্যাল সাউন্ড হওয়া দরকার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সফট স্কিল, সেটা বলতে এই সফট স্কিলটা আসলে কি এবং কেন দরকার? আগে কি, কারণ অনেকের মনে এতে ক্লিয়ার নয় যে সফট স্কিলটা আসলে কি। মানে বলা হয় সফট স্কিল এই অবধি। এটা বলতে গেলে একটা ছোট্ট গল্প দিয়ে বরং শুরু করি। আমি ধরলাম একজন শ্যাম বলে একটা ছেলে আছে, সে খুব ভালো কেক বানাতে পারে। এখন তার বন্ধুরা তাকে বলল যে শ্যাম, তুই যখন এত ভালো কেক বানাতে পারিস, তাহলে একটা নিজের বিজনেস কেন স্টার্ট করছিস না, আমরা তোকে সব হেল্প করব। তো শ্যাম খুব খুশি হয়ে বলল, ঠিক আছে চল, সবাই মিলে আমরা স্টার্ট করি। শুরু হলো। এবার সে জানে টেম্পারেচার কতটা দিতে হবে ওভেনে, কটা ডিম লাগবে, ময়দা কতটা লাগবে, চিনি কতটা লাগবে, এসেন্স কতটা লাগবে, সব জানে। বন্ধুরাও হেল্প করছে। তার মধ্যে একটা বন্ধু, তার বাড়িতে কিছু প্রবলেম চলছে, তার মায়ের অসুখ, বাবার অসুখ, সে মানে ঠিক নেই, তার মনটা ঠিক নেই। এখন সে একসাথে কাজ করতে গিয়ে উল্টো পাল্টা কিছু করতে থাকে। আর একটা বন্ধু, সে তার পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু ডিস্টার্ব ছিল, সেটাতে ঠিক করে সে হেল্প করতে পারছে না। এই নিয়ে শ্যাম কি করলো, তাদের উপর রাগ করলো, চিৎকার করলো। বন্ধুটা বললো, তোকে আমরা এত সাহায্য করলাম আর আমাদের এই ছোট্ট কিছু ভুলের জন্য তুই এরমভাবে রিয়াক্ট করলি। মাঝখান থেকে সে কাজটা বন্ধ হয়ে গেল। এটা থেকে, এই ছোট্ট গল্পটা থেকে একটা জিনিসই বলবো, এই যে কতটা ডিম লাগবে, কতগুলো ডিম লাগবে, কতটা চিনি লাগবে, এসেন্স লাগবে, বা টেম্পারেচার কতটা হবে, কিভাবে ওভেনটা চালাবো, সেটা কিন্তু টেকনিক্যাল স্কিলস, যেটা আমরা আমাদের কাজের জন্য শিখছি। আর যদি বলি সফট স্কিলস কি, তাহলে এই যে এমপ্যাথি, অন্য মানুষটার দিক থেকে ভাবা, বা আমি কি করে কথাটা বলবো যাতে অন্য মানুষটা আমি কি বলতে চাইছি বুঝতে পারে, তার ইমোশনাল ইন্টেলিজেন্স কি, সেইটা হচ্ছে সফট স্কিলস। তো সেটা একটা মানুষের ক্যারেক্টারিস্টিক, যে ক্যারেক্টারিস্টিকটা মানুষকে সাহায্য করে স্কুল লাইফ, কলেজ লাইফ, পার্সোনাল লাইফ, ইভেন প্রফেশনাল লাইফে ঠিকভাবে চলতে, সবার সাথে মিলে থাকতে আর এফেক্টিভলি কাজটা করতে। দ্যাট ইজ সফট স্কিল। কতটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সফট স্কিল? এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা দরকার সেটা বলতে গেলে একটাই কথা বলবো, স্কুলে আমরা সকলে শিখি পড়াশোনা, বই পড়া, নলেজ সবার আছে, কিন্তু চলতে গেলে যখন আমি কি করে কথা বলবো, যখন আমি কাজের জায়গায় যাব, বা আমার ইমোশনকে কি করে কন্ট্রোল করব, টাইম ম্যানেজমেন্ট কি করে করব, স্ট্রেস ম্যানেজমেন্ট কি করে করব, এই সব কিছু হচ্ছে সফট স্কিলস।
যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই দরকার যদি ক্যারিয়ারে কেউ অ্যাডভান্স করতে চায়। এটা না থাকলে এআই এখন সব কিছু রিপ্লেস করছে, সব কিছু, কিন্তু সফট স্কিলসকে রিপ্লেস করতে পারবে না। এর থেকেই বোঝা যাচ্ছে কতটা ইম্পর্টেন্ট সফট স্কিলস। রাইট, আমি পড়তেই যাচ্ছিলাম যে এআই তো সফট স্কিল তো এআই তো রিপ্লেস করা মুশকিল, কিন্তু কিছু একদমই কিছু তাই। ক্ষেত্রে আবার বলা হয় নাকি আজকাল নাকি মানে কিভাবে কথা বলবে, কতটুকু মেপে কথা বলবে, অনেক সময় নাকি সেটাও এআই অনেকটা নির্ধারণ করে দিতে পারে। আদৌ কি সেটা পারে? আমি মানে আপনি কি আমার বিশ্বাস করেন? অভিজ্ঞতা থেকে একটাই কথা বলবো, সেটা সম্ভব হয় না। কারণ আমি আপনার সাথে কথা বলছি, এখন আপনার যে মেন্টাল সিচুয়েশন সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাকে বুঝিয়ে দেবে। একটা মেশিন যতই তাকে মানুষ যতই ইনপুট দিক, সে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু রিড করতে পারবে না। একটা ভাইব্রেশন পাস করে, ল অফ ভাইব্রেশন তাই জন্য এক্সিস্ট করে। সেটা দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার আই মুভমেন্ট দেখে, তার হাত পা নাড়ানো দেখে, কথার টোন দেখে আমাকে কিন্তু আমার কথা বলার স্টাইলটাকে পাল্টাতে হবে, যেটা অ্যাডাপটিভ কমিউনিকেশন বলে। তো সেটা এআই কখনোই করতে পারে না। রাইট। আর এই যে সফট স্কিল যেটা বললেন যে স্কুলে তো নলেজ মানে অ্যাকোয়ার করার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তো স্কুল বা কলেজে মানে আমাদের পঠন পাঠনে আর কি সেটাই সফট স্কিলকে কতটা এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হয় বা ও দেওয়া উচিত বলে মনে হয়, বা এখনো হয়নি বলে আপনি মনে করছেন? আমি যদি আমার সময়ের কথা ভাবি, হুম, আমরা কিন্তু সবাই প্রজেক্ট ওয়ার্ক পেতাম, এখনো পাই, হুম, কিন্তু আমার বাবা মা এসে আমাকে করে দিত, এখনো তাই করে। সেটা কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। আনকনসিয়াসলি স্কুলরা অনেক আগে এটা শুরু করেছে, হয়তো এই টার্মটা ইউজ হয়নি। মানে যেমন ধরুন আমি এটা যখন বললেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমাদের ছিল একটা কর্মশিক্ষা বলে একটা ব্যাপার ছিল, হুম। যে একটু আম বানাতে দিল, হ্যাঁ। ওই ইয়ে দিয়ে কিভাবে আম বানাবে, নকল আম একদম। বানানো, এগুলো ছিল। আর অর্ধেক সময় অনেকে পারতো, যেটা বললেন যে হ্যাঁ। পরিবারের সবাই এসে বানাচ্ছে সেটা নিয়ে যে দেখাতে হতো। তো আপনি বলছেন সেটাও কোথাও অ্যাকচুয়ালি এটা একটা একদমই হ্যাঁ, তাই। কেন? টিম ওয়ার্ক, হুম, যখন একটা চার্ট পেপার বানাচ্ছি সবাই মিলে করছি, একজন তো কেউ লিডার পজিশনে থাকে। হুম, স্কুলের টিচার কাউকে তো একটা রেসপন্সিবিলিটি দিল, এই যে হাউস ওয়াইজ যে থাকে, ব্লু হাউস গ্রিন হাউস, একজন তো লিডার থাকে, তাকে বললো তুমি করো। এবার যে লিডারশিপ স্কিলটা কতটা দেখাবে সেটাও সফট স্কিলস। তো স্কুল থেকে এটা কিন্তু শুরু হয়, শুধু স্কুল না, একটা বাচ্চা যখন জন্ম নেয়, বাড়িতে সে যখন থাকে, তখনও কিন্তু সফট স্কিল স্টার্ট হয়ে যাচ্ছে। সে কিভাবে সবার পরিবারের সবার সাথে কি করে কথা বলবে, কোন শব্দটা ইউজ করবে, কোন টোনে বলবে, এটিকেট কোনটা থাকবে, এটিকেটটাও সফট স্কিলের পার্ট। right. আর সফট স্কিল আর কমিউনিকেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? না দুটো কি কোথাও অনেকটাই এক, না পুরোটাই এক, না একটু হলে ডিফারেন্স আছে? আমি একটা কথা বললাম, বোঝানোর চেষ্টা করলাম কাউকে, অপর মানুষটা দেখলাম আমাকে ভুল বুঝলো, তাহলে এখানে কমিউনিকেশনটা কোথাও কিন্তু ঠিক হলো না। কমিউনিকেশন একটা সফট স্কিলের অংশ। তো সফট স্কিলটা করতে গেলে আমাকে, মানে সফট স্কিলটা বলতে গেলে আমার ঠিক বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে, আমার ঠিক ইমোশনাল ইন্টেলিজেন্স হতে হবে, আমার এমপ্যাথেটিক অ্যাটিটিউড থাকবে, লিডারশিপ স্কিলস থাকবে, সেটা কিন্তু সফট স্কিলস। তো কমিউনিকেশন একটা সফট স্কিলের অংশ। একদম বুঝতে পারছি যে সফট স্কিল কমিউনিকেশন একটা পার্ট। তো কমিউনিকেশনের সঙ্গে একটা শব্দ খুব জড়িয়ে থাকে, কনফিডেন্স, আত্মবিশ্বাস। কারণ আত্মবিশ্বাস যদি না থাকে মানুষ কমিউনিকেট করবে কি করে? তার যদি ভেতর থেকে যদি একটা থাকে যে আমি অতটা আত্মবিশ্বাসী নই, তখনই একটা ভয় তৈরি হয় যে একদম। আমি কি এটা বলবো, আমি কিভাবে বলবো, আমার উল্টোর দিকে যে আছে সে কিভাবে রিয়াক্ট করবে। তো আপনার কি মনে হয় এটা কতটা মানে একই সঙ্গে জড়িয়ে আর কি, যে আত্মবিশ্বাসের সঙ্গে কমিউনিকেশনটা, এবং কতটা ইম্পর্টেন্ট, এবং কেন এই আত্মবিশ্বাসহীনতায় ভোগে আচ্ছা, স্টুডেন্ট? প্রথমেরটা কথা বলতে গেলে যে কনফিডেন্স আর কমিউনিকেশন কতটা একে অপরের সাথে জড়িয়ে আছে। আমরা গাড়ি চালাই, গাড়িতে গিয়ার দিলাম, স্টার্ট করলাম, কোনটা কখন চেঞ্জ করতে হবে, লাইট সব জানলাম। তো আমি জানি কমিউনিকেশন এটা। এইবার আমি স্টার্ট করব, গাড়িটা চালাবো, কাউকে ধাক্কা মারবো না, ঠিকমতো আমার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবো, সেটা হচ্ছে কনফিডেন্স। আমার সেই কনফিডেন্সটা না থাকলে আমি হয়তো কি করে কি করতে হবে জানি, কিন্তু আলটিমেটলি সেটা রিয়েল লাইফে আমি কিন্তু করতে পারলাম না।
তো আমার কনফিডেন্স থাকলেই আমি তবেই কিন্তু কমিউনিকেট করতে পারবো, যে নিজেকে বলতে হবে আমি পারবো। তাই অনেকে দেখি কথা বলতে গেলে কোল্যাপস করে যায়। কনফিডেন্স, নিজের ওপর আত্মবিশ্বাসটা কোথাও নেই। আর এটা কেন নেই, এটার পেছনেও কারণ থাকে। আমরা ছোট থেকে বাবা মা যখন দেখি যে একটা সন্তান বড় হচ্ছে, একটা খুব হাইলি ক্রিটিক্যাল জাজমেন্টাল একটা সিনারিওতে বড় হয়, যেখানে সে এতটুকু কিছু ভুল করলি, তুই কেন ভুল করলি, তুই কেন এটা করলি, তো ও সবসময় একটা ফিয়ার সাইকোসিসে ভোগে। নেক্সট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, সব সময় সকালবেলা উঠেই দেখছি কতগুলো লাইক এলো, ভ্যালিডেশন, সোশ্যাল ভ্যালিডেশন সব সময়। আমার বন্ধুটা এতগুলো লাইক পেলো, আমি কেন পাচ্ছি না? নিজের সেলফ এস্টিম, নিজের যে আমি কে, সেটা কোথাও এফেক্ট করে যাচ্ছে। আর একটাও, সোশ্যাল মিডিয়াতে এখন আমরা সবাই দেখি সবাই লাইফের ভালো মুহূর্তগুলোই আপলোড করে, সেটাই ন্যাচারাল। দেখে ভাবছি আমার জীবনে কিছু নেই, সে এত কিছু পাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে সেই একটা এফেক্ট এসে যায় যে কোনো মানুষের, ছোট বলে না, আমরা নিজেরাও এখন অ্যাট এনি এজ সেটা এফেক্ট করে যায়। তো কনফিডেন্স এইভাবেই এফেক্ট করে। আর কনফিডেন্স না থাকলে কমিউনিকেট করা যায় না, সেটা বাড়িতে হোক, বাইরে হোক, প্রফেশনাল লাইফে, যেখানে হোক। তো কনফিডেন্স বিল্ড আপ করার রাস্তা কি, আপনি কি মনে করেন? ধরুন যারা এরকম এই আত্মবিশ্বাসহীনতায় ভুগছে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে শুনছে আমাদের, কিভাবে, যারা ছাত্র অবস্থায় রয়েছে এখন, এবং আলটিমেটলি আবার যারা এখন হয়তো অনেকে প্রফেশনাল ফিল্ডেও রয়েছে, সেখানেও আছে, কিন্তু আমরা দেখতেই পাই, সেই বিষয়েও আর একটু গভীর আলোচনা করব। কিন্তু তার আগে যারা এই ভুগছে তাদের জন্য কি বলবেন, মানে কিভাবে আমাদের সেলফ কনফিডেন্স কিভাবে আমরা বাড়াবো? আমরা সেলফ অ্যাওয়ারনেস কথাটা সবসময় শুনে থাকি, কিন্তু কতটা সেলফ অ্যাওয়্যার? মানে আমার প্লাস মাইনাস, আমার স্ট্রেংথ, একদম আমার তাই, উইকনেস। একদমই তাই। যখন কিছু খাবার খেতে যাচ্ছি, আমি তার ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ছি, যেটাতে আমার কি শরীর খারাপটা হবে, ঠিক তেমনই আমি কে সেটা জানতে হবে। সেটা বলতে গেলে আমি একটা খুব সুন্দর একটা মেথডের কথা বলি, সেটা হচ্ছে জোহারি উইন্ডো। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যেমন জানলার দেখি না 4টে সেকশন আছে, এরকমই এই উইন্ডোটারও 4টে সেকশন আছে। একটা হচ্ছে ওপেন উইন্ডো, যেখানে আমি কি করতে পারি জানে, আর মানুষও, যেটা অপর দিকে আমার বন্ধু হোক, আমার মা বাবা হোক, সেও জানে আমি কি করতে পারি। যেমন আমি ধরলাম আমি খুব ভালো নাটক করতে পারি, আমার বন্ধুরাও জানে আমি নাটক করতে পারি, এটা আমরা দুজনেই জানি, আমার কাছেও জানা, তার কাছেও জানা। এটা ওপেন উইন্ডো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। তারপরে আসছে ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পটটা কি? আমি কথা বলতে বলতে বারবার এরম করতে থাকি, আমি জানি না, এটা আনকনসিয়াস আমার জেস্চার। যে শুনছে বা অপরজন কিন্তু সে জানে আমার কিন্তু এই যে উইকনেসটা আমি কিন্তু জানি না, এটা আমার ব্লাইন্ড স্পট, আমি জানি না, সে জানে। তিন নম্বর হচ্ছে হিডেন উইন্ডো, যেটাতে কি আমার হয়তো খুব কথা বলতে গেলে কারোর সাথে আমার গলা শুকিয়ে যায়, বা আমার কোনো পাস্ট ট্রমা আমাকে খুব হন্ট করে, কারোর তাই আমি কথা বলতে পারি না। এটা কিন্তু আমি জানি আমার দুর্বলতাটা, কিন্তু আমি অন্য কাউকে জানতে দিই না। আর একটা হচ্ছে আননোন উইন্ডো, যেটা আমিও জানি না, তারাও জানে না। এখন এটার প্রয়োগ করব কি করে? সেটা হচ্ছে, আমি যেগুলো জানি তো জানলাম, আমিও জানি। এবার আমি যখন কিছু প্রেজেন্ট করছি বা কিছু কাজ করলাম, আমি গিয়ে ফিডব্যাক নিই যে কি আমার ভালো ছিল, বা আমি লোককে, যেগুলো আমার লোক অ্যাপ্রিসিয়েট করে, অনেকে শুনি আমাদের কাছে এসে বলে তুমি খুব ভালো কথা বলতে পারো, তুমি খুব ভালো নাচতে পারো, তুমি খুব ভালো আঁকতে পারো, তুমি খুব ভালো ডিবেট করতে পারো। স্কুল লাইফে সেই বাচ্চাগুলো, তাহলে তার মধ্যে সেই স্ট্রং পয়েন্টসগুলো আছে, এটা ব্লাইন্ড স্পট, সে জানে না, কিন্তু টিচাররা জানে বা আশপাশের বন্ধুরা জানে। সেগুলো নিজেকে জানানো যে আমি এটাতে পারি, এটা আমি করতে পারি, এটা আমার স্ট্রেংথ, সেটা লিখে রাখা, এটা আমার স্ট্রেংথ। এইবার আমি বলি, যেটা আমার নার্ভাসনেসের কারণ, আমি যেটা জানি অন্যকে জানি না, সেটা সলিউশন খুঁজে পাওয়া। সেটা কি করলে? বাবা মার সাথে কথা বলো, যদি বেস্ট ফ্রেন্ড থাকে তাকে বলো, তে সলিউশন হয়। সলিউশন না থাকলে পরেরটা এগোতে পারবে না। আর একটা যেটা একদমই কেউই জানে না, নতুন অপরচুনিটিস হলে জাম্প করো। আজকে হয়তো আমি মিমিক্রি করতে পারি, আমার মিমিক্রি কথাটা আমরা সবাই শুনে থাকি, আমি করতে পারি, ধরো
এবার আমি যখন জানলাম না, আমার করতে শুরু করলাম, তখন আমি আমার একটা হিডেন ট্যালেন্টকে রিয়েলাইজ করলাম। এটাকে তারপর ব্রাশ আপ করা। এক্স্যাক্টলি। তো এই সব কটা জিনিস, আর একটা বলবো, সারাদিন পরে রাতে, সারাদিনে আমি দুটো কি জিনিস ভালো করেছি। সবসময় ভালোর দিকে যখন আমরা ফোকাস করি না, অটোমেটিক্যালি আমাদের ব্রেন আমাদেরকে বলতে থাকে তুমি অনেক বেটার সবার থেকে। দ্যাট ওটাই কনফিডেন্সকে বিল্ড করতে সাহায্য করে। ইন্টারভিউতে যেতে গেলে বহু মানুষ আমি জানি যে তারা ব্রিটেনে দুর্দান্ত, মানে দুর্দান্ত, কিন্তু ইন্টারভিউতে যেতে গিয়েই সত্যি সত্যি গলা শুকিয়ে যায়, কিছু বলতে পারে না, মনে হয় সমস্ত কিছু পৃথিবী পুরো ভেঙে পড়ছে এবং কোনো কিছু বেরোই না, এবং সেখানে কোথায় কমিউনিকেটই করে উঠতে পারে না যে অপর দিকে। সে হয়তো নাম্বার দেখে বসেছে যে ইন্টারভিউ করতে বসেছেন, বা দারুণ দারুণ দারুণ, কথা বলতে গিয়ে একেবারে ইমপ্রেশনটাই খারাপ হয়ে গেল। তো আপনার কাছে এরকম এসছে এই নিয়ে কথা বলতে যে তারা এরকম যদি একটা ঘটনা বলেন এবং কেন সেটাও যদি ব্যাখ্যা করেন, এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে যারা এই ইন্টারভিউ ফিয়ারে ভোগে ভীষণ রকম? হ্যাঁ, এটা আমি সিচুয়েশনটা দেখেছি নিজের চোখেই। যেটা হচ্ছে, আমি যখন কথা বলি ছাত্রদের সাথে কেন কি বৃত্তান্ত, তারা বলে আমি তো এই আনসারটা মুখস্থ করেছি কিন্তু বলতে গেলে আটকে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আনসারটা তোমার নিজের কতটা? না, আমি তো প্রিপেয়ার করেছিলাম, দেখে টেকে ভালো করে লিখেছি, ভালো করে মুখস্থ করেছি, কিন্তু বলতে শুরু করলাম, আজ মাঝখানে কিছু প্রশ্ন করলো, আমি আটকে গেলাম, একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। একটাই জিনিস মাইন্ডসেট, সেটা হচ্ছে তারা ওখানে যায় এক্সাম মাইন্ডসেট নিয়ে। একটা প্রশ্ন থাকবে, এই প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে, এইগুলো উত্তর দেব। এখন কিন্তু টিচাররাও তাই বলে এই কোয়েশ্চেনগুলো করে যাও, তাহলে ইন্টারভিউতে তোমার কিন্তু পাস হয়ে যাবে। ইন্টারভিউটা একটা কনভারসেশন। আমি আবারও বলছি, কেন যখন মার্ক যেটা নর্মালভাবে এক্সাম দিয়ে কিন্তু তোমার মেরিট টেস্ট হয়ে গেছে, এইবার সে যখন তোমাকে ইন্টারভিউ করছে, আমি মানুষ হিসেবে কেমন, আমি লিখে দিলাম আমার লিডারশিপ স্কিল আছে, আমি প্রচণ্ডভাবে আই এম অনেস্ট, সব কিছু, কিন্তু যখন ইন্টারভিউয়ার প্রশ্ন করছে আমি কতটা অনেস্টলি উত্তরটা দিচ্ছি, যেটুকু প্রশ্ন করছে আমি ওইটুকু উত্তর দিয়ে চুপ করে যাচ্ছি, কনভারসেশন হচ্ছে না। এবার আমি ইমপ্রেশন ক্রিয়েট করতে যাচ্ছি, আমি যেটা জানি না সেটা মিথ্যে কথা বলছি, অ্যাক্টিং করছি, কিন্তু সে চাইছে আমার প্রেজেন্স অফ মাইন্ড আমি কতটা অনেস্ট, স্বীকার করতে পারি যে আমি জানি না। ডেলিবারেটলি চেক করবে সে, আচ্ছা, ডেলিবারেটলি। তো ইন্টারভিউতে কিন্তু কতটা জানি সেটা কিন্তু চেক হয়ে গেছে। এবার অ্যাজ আ হিউম্যান বিং আমি কতটা ফিট, আমি সেই অর্গানাইজেশনের জন্য কতটা ফিট, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কতটা আছে, সেটা ইন্টারভিউতে চেক হয়। এই জায়গাটা বোধহয় মানুষ মিসকনসেপশন, একদমই তাই। এটাও একটা ইন্টারভিউকে অ্যাজ এন এক্সাম হিসেবে আপনি ভাবতে বারণ করছেন। এটা এক্সাম নয়, এটা কনভারসেশন, যেখানে আমি আমাকে রিপ্রেজেন্ট করছি, আমার স্ট্রেংথের ব্যাপারে কথা বলছি। সেটা আগে থেকে স্ক্রিপ্ট কি করে হবে? তার মানে আমি নিজের ব্যাপারে অ্যাওয়্যার নই। আজ আমি যদি অ্যাওয়ারনেসটা জানি, ইন্টারভিউ ক্র্যাক করা উইল বি সামথিং ইজি থিং, কিন্তু ওটা আমি জানি না বলে ইন্টারভিউটা ক্লিয়ার হতে পারছে না। তার জন্য প্রি ইন্টারভিউ প্রিপারেশনটা খুব দরকার। ইমপ্রেশনের কথা বলেন, ফার্স্ট ইমপ্রেশনে কি লাস্ট ইমপ্রেশন? আমি বলবো হ্যাঁ। তার কারণ যখন আমরা সবাই এখন রেস্টুরেন্টে খেতে যাই, সবাই, তাহলে একটা খাবার প্লেটিং দেখে এত খুশি কেন হই? যদি আমাদের মাইন্ডে মনেই হয় ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, তাহলে আমি এত কেন খুশি হচ্ছি দেখে? তার মানে কোথাও একটা ইমপ্রেশন আমার মাথায় ক্রিয়েট হচ্ছে, বা একটা স্লাইস আমি খেয়ে দেখলাম, আবার খাবারটা তো খুব সুন্দর, একটা ইমপ্রেশন মাইন্ডে ক্রিয়েট হয়ে গেল। তেমনই আমরা যখন নিজেদেরকে প্রেজেন্ট করছি, একটা মানুষ কথা বলছে, আমি হাসলাম, সে ভাবলে তো কনফিডেন্ট। তার পরেরটা যেগুলো হয়, এটা সাইকোলজি বলছে 5 সেকেন্ডস হিউম্যান মাইন্ড কিন্তু জাজ করে না একটা পার্সনকে। যখন ইন্টারভিউতে কেন আমরা বলি যে ভালো ড্রেস করে যাও, তাহলে তো বলতেই পারতাম যা খুশি শর্ট পরে চলে যাও, শর্টস পরে, কিন্তু না, আমরা বলি ওয়েল ড্রেস, সলিড কালার্স পরো। কারণ ওইটুকু সময়ই পাওয়া যাচ্ছে তাকে একদম নিজের সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য, এবং সেও ওইটুকু সময়ই পাচ্ছে যে এইটুকু সময়ের মধ্যেই আমি হতে পারে। এর পরেরটা যেটা করে সেটা হচ্ছে প্রথমটার চেক করে তখন মাইন্ড, ওই উইন্ডোটার পরেই যেগুলো কথাগুলো আমরা বলবো সে কিন্তু ফার্স্টের সাথে ট্যালি করবে। তো সেটাই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ইজ অলওয়েজ দ্য লাস্ট ইমপ্রেশন।
তো কলেজ স্টুডেন্টরা কোথায় ল্যাক করে বলে মনে হয় এই সফট স্কিলের ক্ষেত্রে? আপনি যারা, কারণ কলেজ মানে স্কুল থেকে কলেজ, কলেজ হওয়া মানেই তুমি জব মার্কেটে মানে তুমি ঢুকে পড়লে অলমোস্ট। তো সেটা কোথায় ল্যাক করে কি আপনি যখন দেখেছেন বিভিন্ন যাদের সঙ্গে? হ্যাঁ, কলেজ লাইফে আমরা কি করি, যখন আবারও সেই একই কথা বলতে হয় যে ওই যে কোয়েশ্চেন না জানলে তখন বলি কি যে ছেড়ে দিই কোয়েশ্চেনটা, বা কিছু গন্ডগোল হয়েছে ভুলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই, পালিয়ে যাই। কলেজ লাইফটা এটাই। বা আমি খুব একটা সিকিউরড এনভায়রনমেন্টে ফিডব্যাক পাচ্ছি, সেখানে কিন্তু আমার কতটা ভালো হবে সেটা নিয়ে কিন্তু কলেজ লাইফ, স্কুল লাইফ। মোমেন্টে যখন আমরা প্রফেশনাল লাইফে কেউ স্টেপ ইন করছে, প্রফেশনাল লাইফে কি হয়, সেখানে কিন্তু আমার কতটা ভালো সেটা তো আমি নিজে বুঝছি, এবার আমি অর্গানাইজেশনকে কি দিচ্ছি, তখন সেখানে আমি আমার মিস্টেকটা কতটা স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, আমি এটা ভুল করেছি, লেটস সর্ট ইট আউট, নেক্সট স্টেপটা কি হতে পারে, সেটা লিডারশিপ স্কিল। সেখানে আমি যদি ব্লেমটা অন্যের ঘাড়ে দিয়ে দিই, সেটা ইম্যাচিওরিটি। কোনো অর্গানাইজেশন চাইবে না যে তার এমপ্লয় এই দোষটা অন্যের ঘাড়ে দিয়ে দিক, যেটা আমি ইংলিশ ভাষায় আমরা বলি ওনিং দ্য মিস্টেক। কিন্তু এটা তো খুবই হয়, নিজের মিস্টেক তো লোকে নিজে নিতে সে চায়। কিন্তু কলেজ লাইফের থেকে বেরিয়ে আসতে পারেনি। আমাকে তখন দেখতে হবে আমি অর্গানাইজেশনের জন্য কি দিচ্ছি। তো এই মেন্টালিটিটা স্লাইড চেঞ্জ করতে হয়, বিকজ দেয়ার উই আর, আমরা সবাই এজ আ টিম হিসেবে কাজ করছি, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল নই। আর এটা যেটা আপনি ইংলিশে একটা শব্দ বললেন যেটা মাথায় এলো, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এই একটা বাংলা মিডিয়ামে মানে প্রথম থেকে ধরে নেওয়া হয় এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে গিয়ে বাংলা, যদি আমি সর্বভারতীয় ক্ষেত্রে বলি, এবং সর্বভারতীয় কেন, কলকাতার এই ক্ষেত্রেও বাংলা তো হয় কিন্তু ইংলিশটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় যখন ইন্টারভিউ চলে। ইংলিশ হিন্দি সবই দেখা হয়, বিশেষ করে ইংলিশটা দেখা হয়। তো সেক্ষেত্রে কোথায় বাংলা মিডিয়ামে পড়লে একটা একটা মাইন্ডসেটের প্রবলেম, যে আমি একটু বোধহয় বাংলা মিডিয়াম, মানে আমাদের কোথাও মাইন্ডসেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে সোসাইটির মধ্যে যে বাংলা মিডিয়াম মানে হয়তো একটু কমিউনিকেশন স্কিলে হয়তো সে পিছিয়ে আছে। এটা কি আদৌ সত্যি? এখন যদি আমি আশপাশে সবাইকে দেখি, তাহলে সে হয়তো কেউ কিছু মানুষ ফাম্বেল করছে, ইংলিশটা বলতে গেলে আটকে আছে, কেউ কিন্তু খুব ফ্লুয়েন্টলি বলে। আমি নিজে অনেক মানুষকে দেখেছি, আমি বুঝতে পারিনি যে সে বাংলা মিডিয়াম থেকে পড়েছে। সেটা কেন? সে প্রচুর ইংলিশ মুভিজ দেখতো, বা খবর শুনতো, বা খবরে কাগজ পড়তো, ইংলিশটাকে সবসময় তার চর্চায় রেখে দিয়েছে। যেমন একটা বাংলা ভাষাকে আমি যদি জানতে চাই, আমাকে পড়তে হবে দিনরাত। বাংলাও খুব একটা সহজ ভাষা নয় যদি আমরা সেইভাবে দেখতে চাই, হিন্দি ভাষাও অত সহজ নয় যদি আমরা পিওর হিন্দি কথা বলি। মানে যে ভাষাতেই বলি, মুখ্য বিষয় হচ্ছে আমাকে কমিউনিকেট করতে হবে। একদমই তাই। বাংলাতে বললেও তাই, ইংলিশে বললেও তাই, হিন্দিতে বললেও। আমি যেটা বলছি সেই মানুষ, কমিউনিকেশনের মানে একটাই, আমি যেটা বলছি অপর মানুষের কাছে সেই মানেটা গিয়ে পৌঁছচ্ছে কিনা। আমি একটা মাথায় ভাবছি, গিয়ে পৌঁছলো অন্য জিনিস, কমিউনিকেশন কমপ্লিট হলো না, এফেক্টিভ কমিউনিকেশন হলো না। তাহলে ধরুন ইংলিশে খুব ফ্লুয়েন্সি, খুবই ফ্লুয়েন্ট, আর কমিউনিকেশনও আছে, তো কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনি মনে করেন, যে ঠিক করে কমিউনিকেট করা না ফ্লুয়েন্সি অফ ইংলিশ? এর উত্তরে আমি প্রশ্ন করি, যে বললাম, আমি একটা কথা বললাম ফ্লুয়েন্টলি, খুব ইংলিশে ফ্লুয়েন্টলি বলে গেলাম, আমার অপর মানুষটা বুঝতেই পারলো না, তাহলে ফ্লুয়েন্সি ওয়ার্ড ইউজ করলাম। হ্যাঁ, প্রচন্ড বোম্বাস্টিক, আমি যখন সাংঘাতিকভাবে বোম্বাস্টিক ওয়ার্ড দেখানোর জন্য একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে বলে দিলাম, এবার মানে বুঝতেই পারলেন না আপনি, তাহলে কমিউনিকেশন কি হলো আদৌ? একদমই হলো না। তাহলে ফ্লুয়েন্সি জরুরি নাও থাকতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা অপর মানুষটা বুঝতে পারছে কিনা, সেটাই এফেক্টিভ কমিউনিকেশন। রাইট। তো এটা যেটা জানতে চাইবো যে এই যে সফট স্কিলের মধ্যে যেটা কমিউনিকেশন একটা অংশ, আর কি কি বিষয়গুলো নিয়ে, কারণ যেটা চর্চা করা দরকার, কারণ যেটা বারবার এই আলোচনার মাঝে মাঝে উঠে আসছে যে সফট স্কিলটাও চর্চা করতে হবে, মানে এমন নয় যে অটোমেটিক সফট স্কিল ডেভেলপ করে যাবে নিজেদের মধ্যে। যেমন আমরা টেকনিক্যাল স্কিলটাকেও যেমন মনে করি, যেমন কারণ টেকনিক্যাল কোনো জিনিস আমরা বলি এটা শিখতে হবে বা এটার উপর চর্চা করতে হবে, একটু জানতে হবে, তো সফট স্কিলও তাই। একদম। এবার তার মধ্যে আর কি হতে পারে, এটিকেট। ওকে। এই যে ইন্টারভিউতে খুবই লাগে, এই যে আমি ঢুকবো কি করে, গ্রিট করব কি করে। আমি দেখেছি স্টুডেন্টদের দরজাটা খুলে স্যার মে আই কাম ইন, ইশারা, এটা তো ঠিক নয়, এটা সফট স্কিলস, এটা কেউ শেখাবে না।
এটা কিন্তু নিজেকে করতে হবে। আমি ইশারা করে কাউকে বলতে পারি না মে আই কাম ইন। তো এটা সাবকনশিয়াসলি আমাদের ব্রেন কিন্তু নিয়ে নিয়েছে। আমি আমার বন্ধুর সাথে ওইভাবে কথা বলছি, বাড়িতেও ওইভাবে কথা বলছি, কেউ কোনোদিনও বলেনি এরমভাবে বলো না। তো এটা তার মধ্যে এসে যাচ্ছে। এটিকেট, আমি কি করে হ্যান্ডশেক করব? হ্যান্ডশেকেরও এটিকেট আছে। কি হ্যান্ডশেক কিভাবে করব সেটাও কিন্তু একটা এটিকেটও সফট স্কিলের পার্ট। তো সেটাও কি কোনো ভাগ আছে, মানে এই সময় এইভাবে মাথা রাখা উচিত যদি আপনি বলেন যারা রয়েছে, মানে যেটা হ্যান্ডশেকের, হ্যাঁ একদমই তাই। আমি প্রফেশনাল হ্যান্ডশেক আমরা সবসময় বলি এরকমভাবে একটা পারপেন্ডিকুলার ভাবে হাতটা ধরা, অন্যজন এই হাতটা পারপেন্ডিকুলার টু দ্য ফ্লোর থাকবে, ধরছি, হ্যান্ডশেক করছি। এবার অনেকে হয় কি আমার হাত ঘামে, আমাদের অনেকেরই হাত ঘামে, সেই হাত অবস্থা আমি দিয়ে দিচ্ছি। বা আমার থেকে একজন সিনিয়র মানুষ, তাকে আমি হ্যান্ডশেক করার জন্য হাতটা দিয়ে দিচ্ছি। দিস ইজ নট অ্যান এটিকেট। ওকে। আমার থেকে যদি বয়সে কেউ বড় থাকে তাহলে সেই মানুষটা আগে তার হাত বাড়াবে হ্যান্ডশেক করার জন্য, তবেই আমি কিন্তু আমার হাতটা দেব। এটা আমরা জানি না। বা কেউ ভিজে হাত নিয়ে আমার হ্যান্ডশেক করলো, তার সামনেই হাতটা মুছতে থাকছি, তাকে অপমান করা, এটাও কিন্তু একটা এটিকেটের পার্ট। হতেই পারে, পরে মুছে নিও। ইন্টারভিউয়ার এবং ইন্টারভিউ যে করছে, যে চাকরির জন্য নিচ্ছে, তো তার কাছে এইগুলো কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বলে আপনি মনে করেন আজকালকার দিনে, যে সে মানে এটিকেট থেকে শুরু করে এইগুলোও কতটা ইম্পর্টেন্ট হয় যখন একজন ঢুকে বসছে, মানে যখন থেকে সে অ্যাপিয়ার করলো তখন থেকেই কি তার অ্যাকচুয়ালি তাকে, মানে যাকে আমরা বাংলা ভাষা বলি জরিপ করা শুরু হয়ে গেল, যে এ কেমন, মানে যে দরজা খুলে যেই ঢুকলো তখন থেকেই তাকে জরিপ করা শুরু, যে এ কেমন, মানে অ্যাকচুয়াল পরীক্ষা, মানে আমি সেই ওই পরীক্ষা বলছি না, বুঝে গেছি। কিন্তু ও কেমন মানুষ হিসেবে সেই পরীক্ষাটা অলরেডি শুরু করা শুরু, এটাই কি? এখানে একটু স্লাইট মিসকনসেপশন আছে। এখন ইন্টারভিউ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। রুমে ঢোকা থেকে ইন্টারভিউ শুরু হয় না, বাইরে যেখানে বসে আছি সেখান থেকে স্টার্ট হয়। আচ্ছা। আমি চেয়ারে এরম ভাবে হেলান দিয়ে বসে আছি, আমি কিন্তু নজরে আছি। বা আমি পাটা এইরম ভাবে বসে আছি, আমি কিন্তু নজরে আছি। বা হাসি ঠাট্টা করছি, ফোনে কথা বলছি, একদমই তাই। ঠিক করছি। এটা আমার বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম আছে সেটা কিন্তু ইন্টারভিউয়ার দেখছে। তো ইন্টারভিউ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যাচ্ছে। ওখানে আমি ঠিকঠাক করে জামা কাপড় নিয়ে ঢুকে বললাম গুড মর্নিং, গুড আফটারনুন, সেটা কিন্তু হয় না। তো এখন ইন্টারভিউ প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। ইন্টারভিউ এক্সাম নয়, মানুষটা কেমন, আমি কতটা অথেন্টিক সেটা দেখাতে হবে। নলেজ টেস্ট হয়ে গেছে আগে, একদম বাইরে থেকে। সুতরাং যেটা খুব ভালো কথা যে ইন্টারভিউ ঘরে ঢোকার আগে থেকেই, আমরা বাইরে যখন ওয়েটিং রুমে যখন আছি তখন থেকেই একদমই তাই প্রসেসটা শুরু হয়ে গেছে, একদমই। মানে ছেঁকে নেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে। তো আপনি তো অনেক অনেক জায়গার সঙ্গে যুক্ত বা সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন বা জেনেছেন যেহেতু এদের নিয়ে করেন, তো সেক্ষেত্রে কি কথা বলে জানতে পেরেছেন যে ওরা কিভাবে এখন, যেটা বললেন যেমন এই কথাটা, যে প্রসেসটা কিভাবে ওরা রাখে এখন, বা কতটা মানে ক্যান্ডিডেট ফাইনাল করার প্রসেসে কি কি চেঞ্জেস এসছে আগেকার থেকে? না, ইন্টারভিউ প্যাটার্নটা এইভাবে হয়েছে। এখন আমরা সবাইকেই বলি ইন্টারভিউ ওখান থেকে স্টার্ট হয়। আমি ইন্টারভিউতে আসবো, আমি আধা ঘন্টা সময় নিয়ে আসবো, বা আমি দুটো ড্রেস এক্সট্রা ক্যারি করব, যদি আমার বাই চান্স কিছু পড়ে যায় আমি সেটাকে করব। তো এইগুলো টেক কেয়ার। তারপরে এটাই ইন্টারভিউ প্রসেস। তারপরে এখন ইন্টারভিউর ভেতরে গেলে স্ট্রেস ইন্টারভিউ হতে পারে। 3-4 জন একসাথে প্রশ্ন করছে, রিপ্লাই দিতে হবে। এবার আমি বাংলাতে বলছি, একজন হিন্দিতে বলছে। হ্যাঁ, আমি বলছি আমার সঙ্গে একজন পরিচিত, সে প্রশাসনিক একটা পরীক্ষা দিতে গেছিল, বলছে একজন বাংলায় করছে, একজন হিন্দিতে করছে, এবং একটা উত্তর আস্তে আস্তে একটা প্রশ্ন আসছে। একদমই তাই। এবং সেটা কোথাও ইচ্ছা করেই কোথায় করা হয়। একদমই তাই, যে আমি কি করে হ্যান্ডেল করছি সিচুয়েশনটাকে। স্ট্রেস ইন্টারভিউ একটা ইন্টারভিউ স্টাইল। এবার আমি একটা বাংলাতে করলাম, আমি যখন দেখছি বাকিরা বাংলা বোঝে না, আমি তো বুঝে যাচ্ছি, আমাকে তাহলে জিজ্ঞেস করতে হবে। বা আমাকে ধরুন আমাকে বললো একটা জিনিস, আমি ইংলিশে বলতে পারি না, আমি পারমিশন নিয়ে আমি বলবো যে আমি কি এটা বাংলাতে বলতে পারি, সবার জন্য অসুবিধা হবে, আমি পারমিশন নিয়ে বলি। কারণ এখানে ওটাও দেখছে যে সিচুয়েশন মানে হ্যান্ডেলিং কিভাবে হ্যান্ডেল করছে। একদমই তাই। আমি তো বলছি মানুষটা কেমন সেটা দেখবে। আমি যে কাজের জন্য যাচ্ছি, আমি স্ট্রেস, মানে এখান থেকে প্রশ্ন আসছে, স্ট্রেস ক্রিয়েট করছে, তো আমাকে একটা কমপ্লিট করে একটাকে উত্তর দিতে হবে। রাইট। ওয়ার্ক প্রেশার।
ওয়ার্ক প্রেশার, হ্যাঁ, তার এটা দিয়ে বোধহয় ওয়ার্ক প্রেশার কিভাবে সে হ্যান্ডেল করবে সেটার বোধহয় একটা একটা ঝলক বোঝা ঝলক যায়। ওরা বোঝার চেষ্টা করে যারা হুম। ঠিকভাবে। আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, হুম। বডি ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট একটা জব মার্কেটে, মানে বা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যে কোনো ক্ষেত্রে, এবং বডি ল্যাঙ্গুয়েজে কি কি জিনিস ডুজ অ্যান্ড ডোন্টস যদি বলি, কি কি বলবো? ডুজ অ্যান্ড ডোন্টস প্রচুর আছে। হ্যাঁ। খুব সাধারণ জিনিস যদি বলি, আমি প্রেজেন্টেশন দিচ্ছি কলেজে বা আমার অফিসে, যেটাই হোক, বা ইন্টারভিউতে, আমি এইরমভাবে বসে আছি, এটা কিন্তু একটা সাইন অফ অথরিটি হয়ে যাচ্ছে। যত আমি মুখের কাছাকাছি আমার হাতটাকে আনছি, সাইন অফ অথরিটি হয়ে যাচ্ছে। যখন আমি নেভেল পজিশনে রাখছি, এটা স্টিপল পজিশন বলে হাতটাকে, যখন রাখছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার হাম্বল, গ্রাউন্ডেড। তাই জন্য আমরা দেখি যখনই কেউ বক্তৃতা দেয়, ইভেন আমাদের প্রাইম মিনিস্টারও তখন এইভাবে হাত রাখে। এইভাবে হাতটা রেখে হ্যাঁ, কথা বলবো। বা আমি শুনছি আমার সামনে টেবিল নেই, তখন আমি এইভাবে রাখবো, এটা অ্যাক্টিভলি লিসেনিং। তো আমি ইন্টারভিউকে দিচ্ছি, তখন আমি যদি এরম করি, বা আমি এইভাবে বসে আছি, এই যে আমরা অনেক সময় কথা বলতে বলতে এরকম করে যাই, তার মানে বুঝতে হবে মানুষটা কোথাও কথা শুনতে চাইছে না, একটা ডিফেন্সিভ জেস্চার হয়ে যাচ্ছে, একটা ব্যারিয়ার এসে যাচ্ছে। আমি যত হাত খুলে কথা বলবো তখন একটা মানুষ আমার Open কাছে, up, এই জন্যই আমরা দেখে থাকি কিছু মানুষ বলে খুব অ্যাপ্রোচেবল এই মানুষটার সাথে কথা বলে, আবার কি বলে ভালো না। সাধারণ যদি আমরা ভাবি, ডাক্তার বাবুকে যদি দেখি, আমরা কিছু ডাক্তারের কাছে গেলে এরমভাবে সে শুনছে, তখন কি আমাদের প্রবলেমগুলো বলতে ইচ্ছে করে? ইচ্ছে করে না। তাহলে বডি ল্যাঙ্গুয়েজ এর থেকেই বোঝা যায় কতটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব কমন বডি ল্যাঙ্গুয়েজ মিস্টেক দেখা যায়, যে ধরুন আপনি কথা বলছেন, আমি কথা বলছি, বা ধরুন এটা যদি আমি একটা ইন্টারভিউ প্রসেস ধরি, আমি দেখছি আপনি পা নাচাচ্ছেন, সাইন এটা অফ খুব, নার্ভাসনেস। হ্যাঁ, এটা খুব হয়, পা নাচানো, মানে সেটা কতটা ইরিটেটিং যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার জন্য, বা সে কি ইমপ্রেশন সে ডেভেলপ করছে। এটা আমাদের ব্রেনে কি হয়, যখনই আমরা খুব টেনশনে থাকি, তো ওটা একটা এনার্জি রিলিজ হতে থাকে। কেউ পেন নিয়ে ফিজিট করতে থাকে, কেউ পা নাড়াতে থাকে, তো সেইভাবে সে ওটাকে ভেন্ট আউট করছে এক্সেস এনার্জিটাকে। তো অফকোর্স সেটা ভালো তো নয়, আর ওটাকে ব্যাড ম্যানার্স, নার্ভাসনেস, যেভাবেই হোক সেটা কিন্তু নেগেটিভ। আমি যেমন এটা যেমন দেখলাম, এবার অনেক মানুষকে দেখেছি তারা যখন একটু উত্তেজিত হয়ে পড়েন বা কিছু বিষয় নিয়ে হয়তো কথোপকথন চলছে, হট অল্টারনেশন হচ্ছে বা এমনি, বা তার হয়তো ব্রেন একদম হাত এইভাবে নাড়াতে, সেটাও একই রকম, মানে খুবই বাজে জেসচার। হ্যাঁ, এরকম। হ্যাঁ, অবভিয়াসলি আমি যদি আর সব থেকে আমরা করে থাকি, আমি পয়েন্ট আউট করি, এটা অ্যাগ্রেসিভ জেস্চার। সাধারণ আমি যদি হাতটা এরম বলি, আমাকে একটু জলটা দেবে, আমাকে একটু জলটা দেবে, সেই মানুষটা হবে, এই পয়েন্ট আউট করাটা কিন্তু একটা অ্যাগ্রেসিভ জেস্চার। যখন আমি এরমভাবে বলছি, সেটা অনেক পোলাইট জেস্চার। তো এই 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 চর্চাগুলো খুব দরকার, যে কোথায় খুব কখন দরকার। কিভাবে আমি এই behave হ্যান্ড করব। জেস্চারটা না করাই ভালো। না, কোনো সময়ই করার প্রয়োজন পড়ে না অন্যের দিকে, বা দরকার কি? যদি না, হ্যাঁ, আমরা কিন্তু হট করে কেউ যদি আঙুল দেখিয়ে কেন কথা বলছিস, আমরা কিন্তু রিয়াক্ট করি। ঠিক। কিন্তু এইভাবে কেউ কথা বলে অতটা রিয়াক্ট কেউ করবে না সাধারণত। বডি ল্যাঙ্গুয়েজ বিরাট হ্যাঁ, বড় রোল তারপরে প্লে টোন। করে। টোন, কোন টোনে কথা বলছে। একদমই তাই। তো প্রফেশনাল ওয়ার্ল্ডে যখন যাচ্ছে স্টুডেন্টরা, তখন এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং আপনি বলছেন অবশ্যই। চর্চাও করা উচিত। অবশ্যই। চর্চা করার উপায়টা কি? সেটা কি আয়নার সামনে দাঁড়িয়ে, বা কিছু একদম না। কিভাবে চর্চা করবে? বাড়িতে যখন আমরা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলি, সেখানে প্র্যাকটিস করো, বন্ধুদের সাথে প্র্যাকটিস করো, ডেলি লাইফে নিজের চেঞ্জ আনো। আমি যখন বাড়ি থেকে বেরোবো, এই যে ফার্স্ট ইমপ্রেশনের কথা, গ্রুমিংটাকে আমি ঠিক রাখবো। আমার চুল খাঁচা খাঁচা আমি আঁচড়াইনি, আমি একটা নোংরা জামা পরে বেরিয়ে গেলাম, সেটাই কিন্তু অভ্যেস হয়ে দাঁড়াবে। অনেকে ভাবে নিজেকে মেনটেন করা মানে খুব ব্র্যান্ডেড জামা কাপড়, একদমই নয়। আমি ওই ফুটের জামাটাই পরবো, কিন্তু সেটা যেন পরিষ্কার থাকে, ইস্ত্রি করা থাকে। সাধারণ জামা পরবো, সেখানে ব্র্যান্ডের দরকার নেই, যাতে আমি গেলে মানুষটা, অন্যজন বলে বাহ ভালো। এইটুকু যদি আমরা ডেলি লাইফে আমাদের মানে রোজকার জীবনে আমরা যদি এইটা পরিবর্তন আনতে পারি, কিভাবে, কেন পরিস্থিতি কিন্তু আমাদের লাইফই হচ্ছে আসল এক্সপিরিয়েন্স করার জায়গা। রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, ঝামেলা হয়, আমি কতটা কিভাবে রিয়্যাক্ট করব না রেসপন্স করব, সেটা কিন্তু আমার চয়েস। ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে কাজ করছে। ডেলি লাইফে যদি আমি প্র্যাকটিস করি, আমার ইন্টারভিউতে যাওয়া বা প্রফেশনাল লাইফ অনেক ইজি হয়ে যাবে।
যখন এই ট্রান্সফরমেশনটা হয় কলেজ লাইফ থেকে কর্পোরেট লাইফে, আমার মনে হয় ট্রান্সফরমেশনটাতেই অনেকে বুঝতে পারে না যে আমরা প্রফেশনাল লাইফে ঢুকে পড়েছি। আমরা কলেজ লাইফের মতন বিহেভিয়ার করতে পারবো না। হতে পারে হয়তো আমি 1 মাস আগেই কলেজে ছিলাম, 1 মাস পরেই ঢুকেছি, কিন্তু এই 1 মাসের ট্রান্সফরমেশনটা মানে অনেকটাই। তো এই যে কর্পোরেট লাইফ, কলেজ থেকে কর্পোরেট লাইফ, এইটা কতটা ডিফারেন্ট মনে হয় আপনার, এবং সেটা মাথায় রেখে চলা উচিত? কলেজ লাইফে আমরা একটা শব্দ শুনি না, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ব্যালেন্স করা। এই শব্দটা উঠে আসে যখন আমরা যে মুহূর্ত থেকে, আমি যদি কলেজে থাকতে থাকতেও যদি আমি কোনো কাজের সাথে যুক্ত হই, তখনই কিন্তু আমার একটা প্রফেশনাল আর পার্সোনাল লাইফ এসে যাচ্ছে। তো ডিভিশনটা কিন্তু কলেজ লাইফের পরেই হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই। আমি কলেজ করতে করতেও এখন পার্ট টাইমও লোকে কাজ করে ঠিক, রাত্রিবেলা, সেটা আমাকে ব্যালেন্স করতে হবে। তো আমাকে তাহলে আমার বিহেভিয়ারটাও কিন্তু দুটো সিচুয়েশনের মধ্যে চেঞ্জ করতে হবে। আমি যখন পার্সোনাল লাইফ, কলেজ লাইফ তো ইজ লাইক খুবই আনন্দের একটা বন্ধুদের সাথে, সেটা প্রফেশনাল লাইফ হতে পারে না। কিন্তু যেই মুহূর্তে আমরা ক্লাস করছি তখন কি আমি সেইভাবে বিহেভ করছি? না তো। মানে ক্লাসরুমটাকেও ওইভাবে ভাবতে হবে যে ক্লাসরুমটাও তো একটা একদমই তাই। রেস্ট্রিক্টেড একটা বিষয়, সেটাই সেখানেও আমরা তো কোনো এটা একটু বিগার স্পেসে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে এইভাবে ভাবা দরকার। একদমই তাই। স্কুল লাইফে কি আমরা তাই করিনি? কিন্তু কোথাও কলেজে এসে সেই যেন একটা ফ্রিডম পেয়ে যাই, তাই যেরমভাবে হোক ক্লাসরুমে বিহেভ করি। কিন্তু স্কুলে আমাদের এটাই শেখানো হয়। টিফিন টাইমে কিন্তু আমরা সবাই নিজেদের মতো থাকি। পার্সোনাল লাইফ ওটা একটা প্রফেশনাল লাইফের একটা অন্য রূপ, যেটা আমাদের কিন্তু স্কুল থেকে শেখায়। কিন্তু যদি খুব সেইভাবে ভাবতে চাই, সেটাকে আমরা ভুলে গিয়ে কোথাও নিজেদের শুধু পার্সোনাল লাইফটাকেই সামনে আনার চেষ্টা করি। তো ফ্রেশাররা যারা চাকরিতে ঢোকে, তারা এই সফট স্কিলের পার্সপেক্টিভে যদি বলি, সবচেয়ে মানে বেশি মিস্টেক কোথায় করে বা কি করে, যে তারা ঢুকে, ফ্রেশাররা যখন ঢুকছে তাদের কোথায় মিস্টেকটা কোথায় ওই হয়? যে বললাম যে কলেজ লাইফের মতো বিহেভ করতে শুরু করে দেয়। সে বুঝতে পারে না যে আমি একটা অর্গানাইজেশনের অংশ, আমাকে সবার সাথে মিলিয়ে চলতে হবে। আমি কিভাবে কথা বললে যাতে আমার টিম মেম্বাররা কাজ করতে পারে, বা আমি আমার সিনিয়রকে কিভাবে বলবো, আমি ভুল করলে সেটা কি করে আমি অ্যাকসেপ্ট করে নেব, এই ম্যাচিওরিটিটা থাকতে হবে। সেখানে কিন্তু কলেজের মতো আমি পালিয়ে যেতে পারবো না। এখানে আমি নয়, এখানে আমরা এসে যাচ্ছে। একদম এই আমরা থেকেই যে প্রশ্নটা আসছে, যে এখনকার দিনে তো মানে নিউক্লিয়াস ফ্যামিলি বেশি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনি অনেক একটু আগে কথা হচ্ছিল, যারা দেখে যে তারা টিম লিডার হিসেবে কেমন বা টিমে কাজ করতে পারে কিনা, তো সেটা এখনকার দিনে তো সেই ট্রেনিংটা কোথা থেকে আসবে? কিছুটা আমাদের স্কুলে আমাদের যখন ডিবেট কম্পিটিশন হতো এগুলো থেকে কিছুটা আসে, কিন্তু এখনকার দিনে এইসব থেকে তো ছাত্রছাত্রীদের দূরে সরিয়ে রাখাই হয়। বেশিরভাগ অভিভাবকরাই থাকে যে থাক, পড়াশোনাটাই কর, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, হ্যাঁ একদম শুধু পড়াশোনা কর। কিন্তু যখনই তারা চাকরি ক্ষেত্রে যাচ্ছে, দেখছে ওই সিচুয়েশনটার সঙ্গে কোপ আপই করতে পারছে না, কিছুতেই মানিয়ে উঠতে পারছে না, যে আমি অন্যদের সঙ্গে একসঙ্গে, এটা আমার একার প্রজেক্ট নয়, অনেকে মিলে করছি, এবং আমার সঙ্গে সে ভালো করলে ওভারঅল আমাদের টিম হিসেবে আমরা ভালো পারফর্ম করব। কারণ আমি ভালো করলাম, বাকি 4 জন যদি খারাপ করে আমাকেও ভুগতে হবে। এই জায়গাটা, এই মানসিকতাটা কোথায় সমস্যা হয়ে যাচ্ছে? সমস্যাটা আমি বলবো, আমি যেটা দেখেছি বা কথা বলে প্যারেন্টসদের সাথে বুঝেছি, প্যারেন্টসরা কিন্তু বলে তুই নোটটা কিন্তু শেয়ার করিস না, যাতে আমার ছেলে বা আমার মেয়ে কিন্তু যাতে ফার্স্ট হয় ক্লাসে। বাবা মা কিন্তু এটা বাচ্চার মনে এটাই দিচ্ছে, এটা শেয়ার করিস না, ওটা করিস না। সে জানছে কি, মানে আমি 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 সব কিছু, আমাকে আমার ভালোটা। তাহলে সে গ্রুপে কি করে বুঝবে? আমি যখন শেয়ার করলে নলেজ কেউ কোনোদিনও কমে যায় না, বাড়তে থাকে বরং। জ্ঞান সবসময় বলা হয়, হ্যাঁ, কিন্তু আমাদের এটাই বুঝি জ্ঞান মানে বিলোলে জ্ঞান নাকি বাড়ে। একদমই তাই। এটুকু আমরা ছোটবেলায়। সে কি করে তাহলে টিম ওয়ার্কটা শিখবে? আমি যখন কাউকে বলছি, আমার একটা রেসপন্সিবিলিটিও কিন্তু কাজ করছে। এই যে রেসপন্সিবল হওয়া, কেউ আমার বন্ধু হেল্প চাইলো, আমি তাকে হেল্প করলাম, এটা ভাবলাম না যে ওকে হেল্প করলাম বলে আমার নাম্বার কমতে পারে, ওর নাম্বার বেড়ে গেল। নাম্বার কি কমবে কারোর? আর সব থেকে হচ্ছে কি, এক্সামটা এখন মার্কস হয়ে যাচ্ছে, আমরা কি শিখছি কিন্তু জানি না। তাই জন্যে আজকে দিনে দাঁড়িয়ে বলি, জব নেই না, আমি জবের জন্য
অ্যাপ্রোপ্রিয়েট নয়। জব কি নেই না আমি অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা আমি নিজে দেখেছি যে আমার যেটা মার্কস পাবো ওইটুকু জানি, আমার নলেজ কিন্তু সেইভাবে নেই। আমি স্কুলে মার্কস পাবো তাই পড়ছি, কি শিখছি কিন্তু আমি দেখছি না, মুখস্থ করছি, মার্কস পাচ্ছি। যখন আমি অ্যাকচুয়াল প্রফেশনাল লাইফে যাচ্ছি, সেখানে যখন তারা রিয়েল নলেজ দেখছে, তখন কিন্তু আর হচ্ছে না। এই এই অর্থে আমি একটা কথা বলি, যখন আমরা ইউপিএসসি এক্সামের কথা বলি, সেখানে কিন্তু কোয়েশ্চেন পেপার একদম অন্য। সবাই বলে টাফেস্ট এক্সাম, ওই কোয়েশ্চেনগুলো যদি আমরা দেখি, ওটা কিন্তু যেগুলো রিয়েল কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সেটাকে যদি আমরা খুব ভালোভাবে পড়ি, সেটাকে কিন্তু অ্যানালাইজ করার কোয়েশ্চেন্স দেয়, যেটা বইতে পাবে না, অ্যানালাইজ করতে হবে। মানে অ্যানালিটিক্যাল Skills. স্কিলটা। এই ছোট থেকে যখন আমরা পড়ছি উইন্ড এর ব্যাপারে, আমি সেটাকে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করি, দেখি, বুঝি, কেন খবরের কাগজ পড়ি প্যারালালি, ছোট থেকে খবরের কাগজ পড়ি, যখন এই যে মনসুন আসছে কেন চেঞ্জ হচ্ছে, অ্যাপ্লিকেশন পার্ট। আমি শুধু পড়ে যাচ্ছি, অ্যাপ্লাই করছি না। যখন আমি প্রফেশনাল কাজ পাচ্ছি না, চাকরি নেই, আমি নিজেকে কতটা কিন্তু তৈরি করছি সেটা নেই, জানি না। তাই মানে নিজেকে তৈরি করাটাও মানে খুব ইম্পর্টেন্ট। এই জায়গাতে আরেকটা প্রশ্ন করি যে আপনার এই বিহেভিয়ারাল নিয়ে কথা হচ্ছে, তারপর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হচ্ছে, ইমেলের ক্ষেত্রে ইমেলেও কি কোনো পার্টিকুলার এটিকেট একদম। মেনটেন করা উচিত? ইমেল এটিকেট আছে। আচ্ছা। আমি 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 একটা জিনিস দেখেছি কাজের জায়গায়, যে অনেকে ইমেল লিখে পাঠিয়ে দিল ক্যাজুয়ালি, তার স্যালুটেশন নেই, এত বড় একটা হিস্ট্রি লিখে পাঠিয়ে দিল ইমেলে, বাট ইমেল ছোট ছোট প্যারাগ্রাফে পাঠানো উচিত। যখন আমি সাবজেক্টটা লিখছি, প্রথমগুলো ক্যাপিটাল লেটার হবে, ধরো রেজিগনেশন লেটার, আরটা ক্যাপিটাল, এলটা ক্যাপিটাল। এবার যদি মাঝখানে অফ ইন হয়, সেগুলো অন্য কথা, মেন জিনিসটা ক্যাপিটালে থাকবে। ইমেল এটিকেট কাজ করে। যখন আমি ইমেল পাঠাচ্ছি, কোন ফন্টটা পাঠাবো সেটাও ইম্পর্ট্যান্ট। আমি এমন ফন্ট পাঠালাম, যখন পাঠাচ্ছি তার কাছে ফন্টটা নেই, সেটা একটা বিচ্ছিরি হয়ে গেল। একটা প্রফেশনালিজম বলে কথা থাকে। আর কি কি রাখা উচিত ইমেল এটিকেটের ক্ষেত্রে? কারণ আমার মনে হয় যারা শুনছে তারা জানতে চাইবে, কারণ এইটা নিয়ে অফকোর্স একটা একটা কনফিউশন সাবজেক্ট, এখনো অনেকের কাছে। হ্যাঁ, স্যালুটেশন। আমাদের ইমেল স্কুলে কিন্তু শেখানো হয় কি করে ইমেল লিখি, সেটাই আমরা এখন মেল ফর্মে করি। যখন আমি লিখছি, একটা ছোট ছোট প্যারাগ্রাফ থাকবে, তারপর একটা কনক্লুশনও থাকবে। রাইট রাইট। আর মিটিং এর বিহেভিয়ার হয়, মানে মিটিং অ্যাটেন্ড করলে মিটিং এর ক্ষেত্রে একটা প্রপার বিহেভিয়ারাল কিছু জিনিস মেনটেন করা উচিত বলে মনে করেন? হ্যাঁ, মিটিংয়ে আমার যদি মিটিং কোনো অ্যাটেন্ড করি, মিটিংয়ের এজেন্ডা যদি কিছু হয়, সেটা আমার জানা উচিত। মিটিংয়ে ঢুকে আমি এপাশ ওপাশ থেকে দেখতে চাইছি এজেন্ডাটা কি, এজেন্ডাটা কি, জানি না। আমি প্রিপেয়ার হয়ে আসি, আমি কিছু ভ্যালু অ্যাড করি। যখন আমি কিছু প্রিপেয়ার করব, আমি অ্যাড নাই বা করলাম, কেউ যখন কিছু বলছে, আমার নলেজটা তো ইমপ্রুভ করবে, আমি তো ক্রস চেক করতে পারবো। যখন আমাকে কেউ বলছে তোমার ইনপুট কি, আমি জানি না, কারণ আমি তো এজেন্ডাটাই জানি না, ভালো এজেন্ডা জানি না, তৈরি হয়ে আসেনি, কিছুই তৈরি হয়ে আসেনি। আমি একটু সেলফ স্টাডি করি, দিয়ে বলছে আমার কেন প্রমোশন হচ্ছে না, আমি কি করছি, আমি নিজে কতটাকে ইমপ্রুভ করছি। বা এটা মিটিং থেকে মিনিটস নেওয়াটা ইম্পর্টেন্ট। Of course, আমি সেটা যখন- সবারই ইম্পর্টেন্ট। মানে অনেক সময় হয় যে একজন কি দুজন নিল মিনিটস, কিন্তু আপনি কি মনে করেন যে যারা যারা আছে প্রত্যেকের একটা নিজস্ব, যদি আলাদা করে কোম্পানি থেকে বলা থাকে যে আচ্ছা এই তুমি বা আপনি এই মিনিটসটা একটু লিখে রাখবেন, তো তার সত্ত্বেও কি মনে হয় যে বাকিরা যারা মিটিংটা অ্যাটেন্ড করেছে তাদের নিজস্ব একটা মিনিটস নিজেদের একদমই মতন তাই। করে লিখে রাখা থাকা উচিত? উচিত, হ্যাঁ। বারণ তো কেউ করেনি, তা আমি অ্যাড কেন করব না? আমি পরের মিটিংয়ের জন্য আমি বলতে পারবো যে লাস্ট মিনিটে আমরা এটা ডিসকাস করেছিলাম, আমরা এই মিটিংয়ে এটা করছি। যে বস, সে দেখবে মাই এই এমপ্লয়িটা তো অন্যরকম, আমাকে কি করে আমি নিজেকে সবার থেকে আলাদা করব, সেটা আমাকে দেখতে হবে। সেটা কেউ এসে শিখিয়ে না, না। আমরা একই জায়গায় সবাই মিলে মারপিট করছি, সবাই যেটা করছে দিয়ে বলছি কেন হচ্ছে না, বাট আমি কতটা সবার থেকে আলাদা। ভিড়ের মধ্যেও নিজেকে চেনাতে হবে, যেটা একদমই তাই। সেটা আমি কি করে চেনাবো, সেটা আমার ওপর। ঠিক একদম। এই চেনার কথা থেকে যেটা আসে যে সোশ্যাল মিডিয়াও একটা আলাদা প্রেজেন্স, মানে আমি একটা মানুষ, সোশ্যাল মিডিয়াতেও একটা মানুষ, এবং সোশ্যাল মিডিয়াকে দেখেও মানুষকে বিচার করা হয়। যদি আমরা বলি তাকে দেখে একটা মানুষকে বিচার করো না, কিন্তু যে প্রফেশনাল ফিল্ডে রয়েছে তাকেও তো ওইভাবে বিচার করা হয়। কিছু জিনিস তো থাকে যেটা করা উচিত নয়।
কিন্তু অনেকে করে থাকে যে না ওটা তো আমার ব্যক্তিগত লাইফ, আর আর আমি যখন প্রফেশনাল লাইফ। আপনি কি মনে করেন যে সোশ্যাল মিডিয়াটা শুধুই আর ব্যক্তিগত বলে নেই, বিশেষ করে যারা চাকরি করছে বা তারা একটা ইমেজ, যারা অলরেডি বিল্ড আপ করেছে তাদের একটা ইমেজ আছে? অবভিয়াসলি, যেমন সোশ্যাল মিডিয়ার খারাপ দিক আছে, একটু আগেই আমরা কথা বলছিলাম, ভ্যালিডেশন এই সব কিছু, লাইক কতগুলো, তেমন যখন আমি চাকরি জীবনে কেন, আমি একটা পার্সোনাল মানুষ হিসেবেও আমি আমার প্রোফাইলটা কিভাবে মেনটেন করছি সেটা কিন্তু অনেকটা রিফ্লেক্ট করে আমি অ্যাজ আ মানুষ কীরকম। এখন লোকে এই যে কথাটা আপনি বললেন না যে এটা আমার পার্সোনাল লাইফ, তাহলে সোশ্যাল মিডিয়াতে কেন দিচ্ছি? যদি পার্সোনালি হয় তাহলে আমি পাবলিককে কেন বলছি? তার মানে এটা কোথাও পার্সোনাল নয়। পার্সোনাল আর সোশ্যাল এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি কিন্তু সেটা পাবলিক প্ল্যাটফর্মে করছি, তাই সুতরাং আমাকে সেই ভাবনাটা মাথায় না, রাখতে এটা হবে। শুধু নয়, এখন আমরা অনেক গ্রুপ ফলো করি, হ্যাঁ, যেমন সেগুলো থেকে গ্রুপে রিফ্লেক্ট অনেক করে। রকম কমেন্টও করে সবাই। কমেন্ট না, ভালো অনেক খারাপ গ্রুপও আছে হ্যাঁ, যেটা ফলো করতে থাকি, অনেকেই দেখা যায়। তা আপনার মনে হয় কি এই বিভিন্ন অর্গানাইজেশন কি তারা যারা এই ধরুন যারা ছাত্রছাত্রীরা যারা ঢুকছে বিশেষ করে এখন এই সময় দাঁড়িয়ে, আহ, সেটা কোথাও একটু ভাবনা চিন্তা করতে হবে যে আমি যখনই একটা চাকরি ক্ষেত্রে ঢুকলাম, যে আমি কিভাবে সোশ্যাল মিডিয়ায় আমি কিভাবে বিহেভ করব, কিছু কিছু জিনিস আমার মাথায় রাখা দরকার। এবং পাশাপাশি অর্গানাইজেশনও কি সেই নজরদারি রাখে, চালায় যে সে সোশ্যাল মিডিয়ায় কি করছে। রাখে। আমি সামনে অনেক কিছু বলতে পারি, পেছনে কি করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ধরুন যদি দেখি সমাজকে, আমরা কিন্তু ক্রস চেক করতাম আগে কিভাবে, সেই মানুষটার বিষয় জানতে চাইলে সেই এলাকায় গিয়ে খোঁজ খবর নিতাম। একদম একদম। সোশ্যাল মিডিয়া এখন সেটা আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে। মানুষটা কোন গ্রুপকে ফলো করছে, কি পোস্ট দিচ্ছে, কি জামায় পোশাক পরে পোস্ট দিচ্ছে, সব কিছু একটা মানুষের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে, প্রত্যেকটা জিনিস। তার মানে ডিজিটাল পার্সোনালিটি, একদম তাই। এটা খুব একটা ডিজিটাল পার্সোনালিটি একটা আছে, একদম যেটা কি আছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অনেক। এই এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, আমাদের এখন খুব অনলাইন মিটিং হয়। অনলাইনেও আমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করব তার উপরেও কিন্তু আলাদা জিনিস জানতে হয়। আমি যদি একটা ক্যামেরার মুখ, আমরা দেখি যে মিটিং খুব বোরিং যাচ্ছে আমরা বলি, আবার কিছু মিটিং খুব ইন্টারেস্টিং যাচ্ছে, আমি ক্যামেরার মুখটা এতখানি শুধু ক্যামেরা জুড়ে আমার মুখ দেখা যাচ্ছে, এটাতে কি লাগে, আমি অন্য মানুষের পার্সোনাল স্পেসটাকে ইনভেড করছি। আমরা কিন্তু স্পেস দিয়েও কমিউনিকেট করি, তাই যখন একটা মানুষ আমাদের একটু কাছাকাছি চলে আসছে তখন কিন্তু আমরা সরে যাই, পার্সোনাল স্পেসে ইনভেড করছে, ওটা ডিজিটাল স্পেস। আমি যদি একটা গ্যাপ রাখি তাহলে একটা ডিস্টেন্স মেনটেন হচ্ছে, আবার যখন পিছনে চলে যাচ্ছি তখন কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে অডিয়েন্সের সাথে। মানে ব্যালেন্সটা থাকতে হবে, বুঝতে একদমই হবে তাই, সেটা। এটা বলা হচ্ছে ডিজিটাল প্রক্সিমিক্স। ওকে। কমিউনিকেশনে প্রক্সিমিক্স, যখন আমরা কমিউনিকেট করি স্পেস দিয়ে, আমরা কমিউনিকেট করি ইভেন গন্ধ দিয়ে, টাচ দিয়ে, কালার্স দিয়ে। আমি প্রফেশনাল জায়গায় যাচ্ছি, আমি মিক্সড কালার পরে চলে গেলাম, তো সব কিছু দিয়ে আমরা কমিউনিকেট করছি। কমিউনিকেশন শুধু কথা বলা নয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি, যেখানে এটা সাইকোলজি স্টাডি করে দেখা গেছে, আমরা যখন কথা কমিউনিকেট করি 55% কমিউনিকেশন হয় কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। 55%? এক্স্যাক্টলি, এটা আমি খুব ইম্পর্টেন্ট এটা বলাটা, যেটা রুল হয় 5-38-55 কমিউনিকেশনের রুল। আচ্ছা। ইন্টারেস্টিংলি যখন আমরা কারোর সাথে ফোনে কথা বলি, ওয়ার অফ ওয়ার্ডস হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়, পরের দিনই আমরা কি বলি, সামনে দেখা কর, মিটিয়ে নি ঝামেলাটা। কেন ঝামেলাটা হলো? কারণ কমিউনিকেশনে বলে 55% মেসেজ অন্য মানুষের কাছে পৌঁছয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আবারও বলছি কি হয়, কিভাবে চোখ, মুখ, হাত ইউজ করছি, বসছি কিভাবে, সব কিছু। 38% কমিউনিকেট হয় আমার টোন দিয়ে, আমি কি টোনে কথা বলছি, তাই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হয়তো আমি খুব ভালোভাবে বলছি, আমরা বলি এই তুই এত রেগে কথা বলছিস কেন রে, যে আমি কোথায়, আমি তো রাগ করিনি, আমি এইভাবেই কথা বলি। হ্যাঁ, টোন। তাহলে টোন দিয়েও কিন্তু কমিউনিকেট। 7% শুধু কি ওয়ার্ড ইউজ করছি তার উপর মেসেজকে কমিউনিকেট হয়। আমরা এটা ভাবি না, আমরা ভাবি খুব ভালো শব্দ ইউজ করলে আমি কমিউনিকেট করছি। পরের দিন যখন ঝামেলাটা মেটাতে আসছি, সামনাসামনি কথা বলে কেন মিটে যায়?
বডি ল্যাঙ্গুয়েজ 50% 55% মেসেজ কমিউনিকেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটা জিনিস, আরেকটা জিনিস খুব আমরা দেখেছি যে একই কথা আমরা মুখে যখন বলছি একরকম তার মিনিং হয়, এবং সেটা হয়তো এই কারণে যেহেতু আমরা সামনাসামনি কথা বলতে বোঝা যায়, কিন্তু যদি আমরা সেটা হোয়াটসঅ্যাপে টেক্সট করি, মানে ওই লাইনটাই একটা অন্যরকম মিনিং আসে, এবং পরে দেখা যায় যে না, এটা তো এইভাবে বলতে আমি চাইনি, এই টেক্সটটা পড়ে একটা অন্যরকম মানে ধারণা তৈরি হয়ে যায়। তো এটা কি খুব হয়, আমরা দেখতেও পাই। একদম তাই, কেন এবং হলো? বিশেষ করে ধরুন, এবং এই টেক্সটের কথা এই জন্য বলছি আমি, ধরুন চাকরি ক্ষেত্রে গেছি, আমার ছুটি চাই, আমি একটা ফোন না করে এমন একটা টেক্সট করলাম আমার বসকে, যে বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে এটা বেশি করে হয়, যারা প্রথম চাকরি যাচ্ছে ফ্রেশাররা, যে এমনভাবে করলাম যেটা খুব অফেন্সিভ মনে হলো, যে রিপোর্টিং, যে এইভাবে আমার কাছে ছুটি চাইছে, আমি তো মানে ও আমাকে রিপোর্ট করে, হ্যাঁ, কিন্তু তার বরঞ্চ তার জায়গায় হয়তো একটা ফোন করলে বেটার হতো। তো এইটা আপনি দেখেছি, কারণ আমি এটা দেখেছি চাকরি ক্ষেত্রে সমস্যা। একদমই দেখেছি। চাকরি ক্ষেত্রে কেন, সব জায়গাতেই সমস্যা, প্রত্যেকটা রিলেশনের সমস্যা। রিলেশন বলতেই শুধু ফ্যামিলি নয় বা নিজের কাছের মানুষের সাথেও, একদম পার্টনারের সাথে নয়, সব কিছুটাই রিলেশন। আমরা একটা সোশ্যাল জায়গায় যখন থাকি, এই যে কমিউনিকেশনের রুল বললাম, যখন লিখছি আমাদের কি বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট হচ্ছে, টোন কমিউনিকেট হচ্ছে, ওয়ার্ডসটা দিয়ে হচ্ছে। ওয়ার্ডসটা এমনভাবে, তাই জন্য চয়েস অফ ওয়ার্ড, আমি কি ওয়ার্ড চুজ করছি সেটা আমায় কিন্তু দেখতে হবে। তো সেইখান দিয়ে মানুষ বলছে এটা অফেন্সিভ, খুব অ্যাটিটিউড নিয়ে কথাটা বললো, সেটা তো বলছে না, চয়েস অফ ওয়ার্ডস, সেটা মানে একটা মানুষকে ভুল বুঝিয়ে দেয়। এবং বিশেষ করে আমি যদি জাস্ট একটা শব্দ কাইন্ডলি ইউজ করি, জিনিসটাই একটা পোলাইট, এখন হলে আমি কেন কাইন্ডলি বলবো, আমি তো তাহলে ছোট হয়ে যাচ্ছি, বা এটা আমার প্রাপ্য, এটা তো আমার প্রাপ্য, আমার তো সেটাও এটা আসে এখনকার মাথায় অনেকে, যে এটা আমার প্রাপ্য, তাই আমি, আমার এইভাবে বলার কি দরকার, আমি তো যেটা বললেন যে ছোট হয়ে যাচ্ছি, বা আমি তো ভিক্ষা চাইছি না। একদমই তাই, এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমি যদি কাউকে কাইন্ডলি আমি বলি আমাকে এই বটলটা একটু পাস করে দেবেন, এটার জন্য আমি কেউ ছোট হব না, রাদার আমার কমিউনিকেশন স্কিলটা ভালো হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং কমবে, সম্পর্ক ভালো হবে, যেখানে যাচ্ছি সেখানে আমি আরো বড় হতে পারবো। আপনি একটা কথা বলছিলেন যে কোথাও আমরা যখন জন্মের পর থেকে একটা সফট স্কিলের অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় জন্মের পর থেকে, তো আপনার মতে স্টুডেন্টদের ক্ষেত্রে সফট স্কিল শুরু করার স্টার্টিং পয়েন্ট কি হতে পারে, যে না আমি এটা শুরু? এখানে আমি একটা একদম বাস্তব ঘটনা, আমি একজন স্টুডেন্টের বাবা মার সাথে কথা বলছিলাম, আইআইটি জন্য ছেলেটাকে পড়ছে, খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো কথা। বাবা মা না থাকলে তখন তাকে জিজ্ঞেস করলাম তাহলে তুই কি খাস, বলে ওই তো মা বলে দিয়েছে প্রেসার কুকারে এটা দেবো, দিয়ে 2টো সিটি 3টে সিটি হবে, বন্ধ করে দেবো, দিয়ে খেয়ে নেবো, একদম রিয়েল সিচুয়েশন। তা সে তো ভালো কথা, বললাম তাহলে বাজারে, না বাবা আমাকে বাজার যেতে দেয় না। বাজার যাওয়াটা তো খুব এখন আত্মসম্মানের ব্যাপার, আমার ছেলে আইআইটির জন্য পড়ছে, হাতে থলে নিয়ে বাজার যাবে, বা মেয়েরা বাজার যাবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব আছে, মেয়েরা বাজারে যাবে না, দোকানে যাবে, ওটা ছেলেদের কাজ। এই যে আমরা ভেদাভেদটা কিন্তু সমাজ করেছে, আমাদের যে সেক্স যখন আমরা জন্মাই তখন কিন্তু কোনো ভেদাভেদ কিন্তু করেনি। এইবার যেটা ইন্টারেস্টিং যে কথাটা বললাম, এইবার সে যখন বাজারে তাকে যদি পাঠায়, সে কিন্তু নেগোসিয়েশন স্কিলটা শিখে যাবে। ঠিক, নেগোসিয়েশন সফট স্কিলের অংশ। আমি যখন একটা আলু পটল রোজ কিনতে যাব, আমি কিন্তু দরদাম করব, এই দরদামটা কিন্তু স্কিল। আমি আইআইটির জন্য করলাম, গিয়ে ওখানে কিছু করতে পারছি না, হ্যাঁ পড়েছি। এই যে বাজারে যাক, আশপাশে মানুষ দেখবে, ইনফরমেশন পাবে, রিয়েল লাইফ সিচুয়েশন দেখবে, যে সোশ্যাল স্টাডিজ পড়ছে বা যে কোনো, এবার সেটাই কিন্তু নেগোসিয়েশন স্কিল শিখবে। এটা আমরা বুঝতে পারি না। কনফিডেন্স বিল্ড আপ হবে, তাকে একা রান্না করতে কি হবে, হাতটা পুড়বে না, বাবা আমার ছেলে মেয়ে রান্না করবে না, হাত পুড়ে যাবে, কিন্তু সেটা না হলে তো শিখতেও পারবে না, না কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেন্ট। সাঁতার কাটতে গেলে তো জলে নামতে হবে, একদমই তাই, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। এবং সেটা সেই জন্য হয়তো অনেক সময় বাইরে গেলে, অনেক ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাই, বাইরে গেলে পড়াশোনাটা হয়তো ঠিকঠাক আছে, কিন্তু বাকি যে জিনিসগুলোর সঙ্গে তারা মানিয়ে উঠতে পারছে না, একদমই তাই, পড়তে পারছে না, তারা ফিরে চলে আসছে, বা কিছু কিছু ক্ষেত্রে চরম সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তারা কোথাও এই কমিউনিকেট করা থেকে শুরু করে, না সে বাড়ির লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারছে, না ওখানে কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারছে, বা ক্রমশ একাকিত্বে ভুগছে। সেটা আর না হলে বাবা মা সবাই মিলে যাচ্ছে ছেলের বা মেয়ের সাথে,
সেটা কি এই কারণেই মনে হয় আপনার যে হ্যাঁ। এই জায়গাটা ভীষণ ল্যাক করছে সেই জন্য? একদমই, ছোট থেকে তো আমরা সেভাবে গ্রুম করছি না, হুম, সোশ্যাল কন্ডিশনিংটাই তো চেঞ্জ করে দিয়েছি। তাকে ছেড়ে দিই, আজকের চালে কনফিডেন্সটা সে আসবে কি করে? আমি ধরুন সে কিছু করতে গেলেই আমি যদি তাকে বকা দিই, এটা কেন করছিস, এটা ভুল করলি, ওদের ফিয়ার সাইকোসিসে চলে যাবে। রাদার সিম্পল জিনিস, আমরা বাবা মা, নিউক্লিয়ার ফ্যামিলি হোক, বাবা মা, দিদা থাকবে বা বাবা মা থাকলো, কোনো ডিসকাশন করছে, সন্তানকে বসাক, হ্যাঁ রে তোর কিছু বলার আছে, হ্যাঁ ডিসকাশনের টপিকটা যেন সেন্সিবল হয়, ওর মতামতটা নিক, ইমপ্লিমেন্ট হয়তো হবে না, বাহ এটা তো খুব সুন্দর, ওকে অ্যাপ্রিসিয়েট করুক, বাহবা দিক। যখনই এটা বাহবা দেবে না, তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে, যে তার মানে আমি তো পারি। আমরা কি করি, যা তো, তোকে বলতে হবে না, তুই আবার কি বুঝবি এসবের। সে কি ভাবছে, তার মানে আমি পারি না। হিউম্যান কনসিয়াসনেস তো তাই বলে, সাইকোলজি তাই বলে। এই ছোট ছোট জিনিস যদি আমরা টেক কেয়ার করি না, একটা মানুষকে অনেকটা ডেভেলপ হতে সাহায্য করবে, সে অনেক ম্যাচিওর হবে যখন সে যাবে। তো বুঝতে পারছি যে সফট স্কিল ভীষণ ভীষণ জরুরি এই এই সময়ে দাঁড়িয়ে স্টুডেন্টসদের ক্ষেত্রে এবং প্রফেশনাল লাইফেও সফট স্কিল, এবং সেটা নিয়ে চর্চা করা দরকার। তো আপনার যদি বলি স্টুডেন্টদের জন্য একটা অ্যাডভাইস, পেরেন্টদের জন্য একটা অ্যাডভাইস, যেটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। ফার্স্টে প্যারেন্টসদের বলবো যে ডেলি লাইফে ছেলে মেয়েদের নর্মালভাবে বড় হতে দেওয়া, রেস্ট্রিকশনস কমানো, তাহলে সে আরও নর্মালভাবে তার ডিসিশন তাকে নিতে দেওয়া। হ্যাঁ, ভুল করলে তাকে সাজেশন দেওয়া, যে এইটা করলে দেখ এইটা হবে, বা এইটা করলে এবার তুই বল তো কোনটা করলে ঠিক হবে। তখন সে ভাববে আমাকে এতটা সম্মান দিচ্ছে, বা আমাকে সে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হবে। তাকে নর্মালভাবে বড় হতে দেওয়া, চাপিয়ে দেওয়া না, বা কিছুতে না করিস না, এটা কর ভালো হবে, আপনার ডিসিশনটা ওদের ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলতে গেলে যে লাইফের প্রত্যেকটা মুহূর্তই শেখার সময়। কেন পাচ্ছি না না বলে আমি নিজের ওপর কতটা সময় দিচ্ছি, নিজের কত ডেভেলপমেন্টে সময় দিচ্ছি, ডেলি লাইফে আমি কতটা এক এক দিন কীভাবে ইমপ্রুভ করছি, সেটা একটু রাত্রে 5 মিনিট শোয়ার আগে ভেবে নিই। ঠিক, একদম খুব সুন্দর করে বোঝালেন যে সফট স্কিল কী এবং কেন এই মুহূর্তে দরকার আর কীভাবে করা যায়। লাস্ট একটাই, ধরুন এই মুহূর্তে একজন রয়েছে যে যার কোনো শুনছে আমাদের কথা, যে সফট স্কিল কি যায় না, সেও হতে পারে বা তার বাড়ির লোকও হতে পারে, এবং আপনার কথা শুনে সে সফট স্কিলের চর্চাটা শুরু করবে, ফার্স্ট কি করবে? ফার্স্ট কি করবে, বাড়িতে নর্মাল সবার সাথে কথা বলা। একদম, অনেক অনেক ধন্যবাদ এই সফট স্কিল নিয়ে এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং যারা যারা দেখছিলেন আমাদের এই পাদ পরিচয় এই পডকাস্ট, আশা করি তারা বুঝতেই পেরেছেন, অভিভাবক এবং ছাত্রছাত্রী তারাও বুঝেছে যে সফট স্কিল কতটা জরুরি জব মার্কেটে। অবশ্যই যদি অন ডিমান্ড ইন ডিমান্ড থাকতে হয় জব মার্কেটে, তাহলে কিন্তু এই সফট স্কিলটা খুবই জরুরি। টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিলও ভীষণভাবে একদম। জরুরি। অবশ্যই এরপরে আরও অনেক বিষয় নিয়ে নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই কথা বলবো, আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা পাদ পরিচয় দেখছেন, নতুন নতুন পডকাস্ট প্রতিদিন, প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার কিন্তু চোখ রাখতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের ইউটিউবে একের পর এক এপিসোড আপলোড হচ্ছে, এবং আজকে যেমন এই নতুন পডকাস্ট যেটা সম্পর্কে আপনাদের পরিচয় করালাম, যে বিষয়টা সফট স্কিল কী এবং কীভাবে এগোবেন, সেগুলো জানার জন্য কিন্তু পাদ পরিচয় পডকাস্ট যে চ্যানেল, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ, সেটাও ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, এটা কিন্তু অবশ্যই করবেন।